ডক্টরের চেম্বারে শালিনীকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি দৌড়তে যায়। তারপরে দৌড়ে আসলেই তখন ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার আপনি বরং শালিনী ম্যাডামের ঘর থেকে ঘুরে আসুন। কারণ সবাই তো বললো, আর জামাইবাবুও তো বললো যে শালিনী ম্যাডামের নাকি শরীরটা ভালো না। ওইদিকে শালিনী আর ঈশিতা তখনই বাড়ি থেকে বের হচ্ছিল। তারপরেই রোহিত আর ফুলকিকে দেখে লুকিয়ে পড়ে। তখন রোহিত ফুলকিকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তখন ফুলকি বলে, তাহলে স্যার আমি ড্রেসটাও চেঞ্জ করে আসি। তখন রোহিত বলে, ঠিক আছে। এই বলে ফুলকি ওখান থেকে চলে গেলেই রোহিত হঠাৎ করে তাকিয়ে দেখে ঈশিতা আর শালিনীকে। দেখে বলতে থাকে, এই কি তোমরা সকাল সকাল কোথায় যাচ্ছ? তখন ঈশিতা শালিনীকে নিয়ে বলতে থাকে, আসলে রোহিতদা, শালিনীর শরীরটাও বেশি ভালো না তো। আর সেই দিন তো জানোই অনেকটা চাপ পড়েছে। ওর ভিডিও টিডিও দেখেছে তো, আর অনেকেই বাজে বাজে কথা বলেছে। তার জন্য একটু শরীরে হয়তো বা চাপ পড়ছে। তাই ভাবছিলাম যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওকে একটু ডক্টর দেখিয়ে আনি। তখনই শালিনী বলতে থাকে, বন্ধু পচা, বন্ধু আমাকে বিয়ে করবে বলেও বিয়ে করবে না বলে দিয়েছে। তখন রোহিতকে ঈশিতা বলতে থাকে, দেখেছো মেয়েটার কি অবস্থা হয়েছে? একদম খারাপ অবস্থা হয়ে গেছে, মানসিক চাপে আছে। তাই আমি নিয়ে যাচ্ছি। তখন রোহিত বলতে থাকে, তুমি পারবে তো ঈশিতা একা? তখন ঈশিতা বলে, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তুমি চিন্তা করো না। এই বলেই কোনো রকম ভাবে নাটক করতে করতে ওখান থেকে শালিনীকে নিয়ে ঈশিতা বেরিয়ে চলে যায়। এদিকে রোহিত মনে মনে পুরো ভেঙে পড়ে আর বলতে থাকে, ঈশিতাও তো দেখছি রুদ্রর মতোই কথা বলছে। ওর হয়তোবা নিজের ভিডিও দেখে খুব খারাপ লেগেছে আর মানসিক চাপে আছে। কিন্তু কি করা যেত? এই ভিডিও না দেখা গেলেও তো সত্যিটা বেরিয়ে আসতো না। আর আমাকে তো বাঁচাতেও তো পারতো না ফুলকি। এই বলে রোহিত পুরো ভেঙে পড়ে। ওইদিকে ঈশিতা আর শালিনী বাড়ি থেকে বেরিয়েই রুদ্রকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, রুদ্রদা তাহলে আমি শালিনীকে নিয়ে বের হচ্ছি, ঠিক আছে? তখন রুদ্র বলে, হ্যাঁ হ্যাঁ যাও, সামলাতে পারবে তো? আসলে শালিনী মেজাজটা কিন্তু খুব গরম আছে। তুমি কিন্তু কিছু বলো না, ঠিক আছে? বুঝতেই তো পারছো ওর উপর দিয়ে কি যাচ্ছে। তখনই সীতা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বলে ফোন রেখে ওরা বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিকে রোহিত চুপ করে ড্রয়িং রুমে বসে থাকলে ফুলকি এসে বলতে থাকে, এ কি স্যার, আপনি এখানে বসে আছেন, শালিনী ম্যাডামের ঘরে যাননি? তখন রোহিত বলে, ঈশিতা শালিনীকে নিয়ে না ডক্টরের কাছে গেল। আসলে ওই দিন নিজের ভিডিও দেখেছে তো, আর প্রেস কনফারেন্সে এত কিছু হয়ে গেল, তাই না? আসলে ও না কেমন যেন মানসিক চাপে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তাই ঈশিতা ওকে ডক্টরের কাছে নিয়ে গেছে। তখন এই কথা শুনে ফুলকি মনে মনে কেমন যেন ভাবতে থাকে আর বলতে থাকে, এ কি অবস্থা! উনি নাকি মানসিক ভারসাম্য হারিয়েছে, কিছুই মনে করতে পারছে না, কিছুই বুঝতে পারছে না। অথচ নিজের বদনাম হলো সেটা ঠিক বুঝে ফেললো। আমার না কেমন খটকা লাগছে। আর ওই দিন আমার কেন জানি না মনে হয়েছিল যে শালিনী ম্যাডাম একদম স্বাভাবিক আছে। তখন ফুলকি মনে মনে ভেবেই রোহিতকে বলতে থাকে, এ কি স্যার, তাহলে ঈশিতা ম্যাডাম কেন নিয়ে যাবে? আপনি গেলেন না সাথে? তখন রোহিত বলতে থাকে, শালিনী তো আমাকে দেখতেই পাচ্ছে না, একদম সহ্য করতে পারছে না। তখন ফুলকি বলে, এটা কেমন কথা স্যার? দুদিন আগেও তো আপনাকে ছাড়া একদম থাকতেই পারতো না, বন্ধু বন্ধু করে অস্থির হয়ে যেত। আর এই মধ্যে আপনাকে দেখতেই পাচ্ছে না, এটা কেমন কথা হলো? হয়তোবা উনি এখন অসুস্থ হচ্ছে, তার জন্যই তো আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। চলুন তো চট করে রেডি হয়ে আসুন, আপনি আর আমি ডক্টরের কাছে যাব। তখন রোহিত বলে, সীতা তো গেল, ও তো বললো পারবে। তখন ফুলকি বলে, দেখুন স্যার, শালিনী ম্যাডাম হঠাৎ করেই নিজের এরকম ভিডিও দেখে অসুস্থ হয়ে গেল, আবার আপনাকে সহ্যও করতে পারছে না। তাই ডাক্তারের কাছে তো আমাদের জানতে হবে ওনার অবস্থা এখন কেমন, কন্ডিশন কেমন। তখনই রোহিত বলতে থাকে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর রোহিত রেডি হতে গেলেই ফুলকি মনে মনে ভাবতে থাকে, কেন আমার মনে হচ্ছে যে কোনো কিছুর মধ্যে গন্ডগোল আছে? কেন মনে হচ্ছে? তখনই ফুলকির সেই দিনের শালিনীর একা একা সাজ করাটা মনে পড়ে যায় আর বলতে থাকে, স্যারের কাছে তো আমি এখন কিছু বলতেও পারবো না, স্যার বিশ্বাস করবে না। কিন্তু আমার কেন মনে হচ্ছে যে যা আমি দেখছি সেটা আমি ঠিক দেখছি না। তারপরে দেখা যাবে রোহিতকে নিয়ে ফুলকি সেই হসপিটালে যায়, কিন্তু সেই হসপিটালে ডক্টরকে পায় না। তখন সেই রিসেপশনের মহিলা বলতে থাকে যে ডক্টর তো এখানে বসেন না, উনি অন্য একটা হসপিটালে বসে। তারপর সেই হসপিটালের নামটা বললেই ফুলকি বলতে থাকে, স্যার এখনই আমাদেরকে সেখানে যাওয়া দরকার। আমার মনে হচ্ছে কোনো একটা খটকা তো অবশ্যই রয়েছে। আর তাছাড়া ঈশিতা ম্যাডাম, চিংড়ি ম্যাডাম তো বলল যে এখানে আসবে, তাহলে ওনারা অন্য কোথাও কি করে চলে গেল? তখন রোহিত বলে, আচ্ছা ঠিক আছে ফুলকি, তাহলে চলো, কোন হসপিটালে আছে আমাদেরকে জানতে হবে। এই বলে রোহিত ফুলকি বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে সে হসপিটালে গেলেই শালিনী আর ঈশিতা আর রুদ্র
রিসেপশনে গিয়ে রিসেপশনের মহিলাকে বলতে থাকে, ডক্টর দত্তকে ডাকুন তো, বলুন যে রুদ্ররূপ সান্যাল এসেছে। তখন রিসেপশন থেকে ডক্টরকে ফোন করলে ডক্টর বেরিয়ে আসে আর এসে বলতে থাকে, আরে আসুন আসুন, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে চলুন। তখন শালিনী বলতে থাকে, ডক্টর খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, মাথাটা খুব গরম আছে। তখন ডক্টর বলে, আচ্ছা ঠিক আছে, এখনই ব্যবস্থা করছি। তখন ঈশিতা বলে, ডক্টর আপনার রোগীর যে অবস্থা দেখছি তাতে পিৎজা অর্ডার করুন, নাহলে মাথা সহজে ঠান্ডা হবে না। তখন ডক্টর বলে, আচ্ছা ঠিক আছে। তখন রুদ্ররূপ সান্যাল বলতে থাকে, আসলে ডক্টর কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে সব ক্যান্সেল করে দিন, কারণ দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা, অনেক বড় গন্ডগোল হয়ে গেছে, চলুন। তখন ডক্টর সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে ওদেরকে নিয়ে ভিতরে চলে যায়। তারপরে ওরা পিৎজা আসলেই পিৎজা খেতে থাকে আর কথা বলতে থাকে। তখন শালিনী পিৎজা দেখে নিজের লোভ সামলাতে না পেরে খেতে থাকে। তখন শালিনী বলতে থাকে, এই স্যুপ আর সিদ্ধ খাবার খেতে খেতে না একদম জিহ্বাটাই পুরো সিদ্ধ হয়ে গেছে, আমাকে খেতে দাও। তখন ঈশিতা বলে, রুদ্রদা তুমি না তাড়াতাড়ি কোনো একটা প্ল্যান বের করো, না হলে শালিনী যেরকম অবস্থা করছে খুব তাড়াতাড়ি আমরা ধরা পড়ে যাব, বুঝেছো? তখন শালিনী ঈশিতাকে বলতে থাকে, শোনো তুমি না একই সাজে আছো, আর আমার মতো এরকম পাগলের অভিনয় করতে করতে না আমি পাগল হয়ে গেছি, বুঝেছো? আমি অসুস্থ হয়ে গেছি। তখন ডক্টর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমরা কোনো একটা প্ল্যান করছি। তখনই রুদ্র ডক্টরের সাথে শালিনী ব্যাপার নিয়ে কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকি আর রোহিত সে হসপিটালে চলে আসে। আসলেই ফুলকি আর রোহিত বলতে থাকে, আচ্ছা মিস্টার ডক্টর দত্ত আছে তো, ওনার সাথে আমরা কথা বলতে চাই। তখন রিসেপশন থেকে বলতে থাকে, আসলে উনি তো সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছে, স্যার ব্যস্ত আছে, এখন দেখা করা যাবে না। তখন ফুলকি বলে, কেন দেখা করা যাবে না? আমরা শালিনী ম্যাডামের বাড়ির লোক, নিশ্চয়ই শালিনী ম্যাডামকে দেখছে। তখন মহিলা বলতে থাকে, হ্যাঁ দেখছে, কিন্তু আপনাদের ভিতরে যেতে দেওয়া যাবে না। তখন ফুলকি বলতে থাকে, আমাদেরকে ডক্টরই ডেকেছে, বুঝেছেন? ডক্টরের চেম্বারটা কোথায়? তখন বলতে থাকে, ওইদিকে। তখন রিসেপশনের মহিলার সাথে ঝগড়া করে ফুলকি সেই চেম্বারের দিকে যেতে থাকে। ওইদিকে ফুলকির গলা শুনে সাথে সাথে রুদ্র পিজার বক্সগুলো সব ময়লার বক্সে রেখে রুদ্র লুকিয়ে পড়ে। তখনই ফুলকি আর রোহিত রুমে যায়। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, কেউ একজন ছিল মনে হলো, উঠে চলে গেল মনে হচ্ছে, কে ছিল? না এখন কিছু বলবো না। তখনই শালিনী নাটক করা শুরু করলেই ঈশিতা বলতে থাকে, আচ্ছা আমি কথা বলছি। তখন ঈশিতা বলে, আচ্ছা রোহিতা, আমি তো বললাম আমি ওকে ডক্টর দেখাতে নিয়ে আসবো, তাহলে তোমরা আবার এখানে কেন আসলে? তখন রোহিত বলে, আসলে আসতে হলো। তখনই ফুলকি বলতে থাকে, দেখো চিংড়ি দিদি, স্যার ম্যাডামের সবকিছু খবর রাখছে, সবকিছু কেয়ার নিচ্ছে, তাহলে স্যারের জানা দরকার আছে না যে ওনার কি অবস্থা এখন, সেজন্য এসেছে। তখন শালিনী বলতে থাকে, ওরা কেন এসেছে, আমার খুব ভয় করছে। তখনই শালিনীর কাছে গিয়ে ফুলকি বলতে থাকে, শুনুন ম্যাডাম, আপনাকে কতবার বলেছি আমি আপনার দিদিমণি হই, আপনি এরকম করে করবেন না। তখনই রোহিত বলতে থাকে, ফুলকি এরকম ভাবে কথা বলো না। তখনই ফুলকি বলতে থাকে যে আপনি ডক্টরের সাথে কথা বলুন। তখন ডক্টরের সাথে রোহিত কথা বলতে থাকে। ওইদিকে ফুলকি তখন পিৎজার বক্সগুলো দেখে পুরো চমকে যায়, বলতে থাকে, কি ওনারা কি এখানে ডক্টর দেখাতে এসেছে নাকি খেতে এসেছে, নাকি এগুলো আগের ছিল, বুঝতে পারছি না তো। তখন ঈশিতা দেখে ফেলে যে ফুলকি সেই বক্সগুলো দেখে ফেলেছে। ঠিক তখনই ফুলকি পর্দার দিকে তাকালে দেখতে পায় যে কেউ একজন পর্দা থেকে সরে গেছে। তখন ফুলকি বলে, এ কি অবস্থা, আমার মনে হচ্ছিল যে কেউ রুমে ছিল, তাহলে কি উনি এখান দিয়ে বেরিয়ে চলে গেল? তারপরে এই কথা ভেবে ফুলকি সাথে সাথে বাইরে চলে যায়। রিসেপশনের মহিলাকে বলতে থাকে, আচ্ছা স্যারের চেম্বার থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? তখন সেই মহিলা বলতে থাকে, এখানে একটা করিডোর আছে। তখন ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার বাইরে চলুন। তখন রোহিত বলে, ফুলকি তুমি কি ভাবছো, তুমি তো কিছুই বলছো না। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, আমি কি ভাবছি সেটা তো স্যারকে এখন বোঝানো যাবে না, কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া তো স্যারকে কিছু বলতে পারবো না। এই ভেবে ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে।